21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাঙালি রক্ত দিয়েছিল রাষ্ট্রভাষার দাবিতে। আজকের এই দিনে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা কোটি কোটি মানুষকে প্রভাবিত করে, আর তা হলো নিজ ভাষায় বিচার পাওয়ার অধিকার। এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে আজকে আছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমাত। মারিয়া, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমে খুব সহজভাবে শুরু করি। নিজ মাতৃভাষায় বিচার চাওয়ার অধিকার, এটা কি আন্তর্জাতিক কোনো আইন দ্বারা কোনোভাবে স্বীকৃত? হ্যাঁ, এটা স্বীকৃত। 1948 সালের আপনি যদি দেখেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ওখানের আর্টিকেল 7-এ বলা আছে যে আপনি বিচার পেতে পারেন একজন বিচার প্রার্থী হিসেবে, যেখানে আপনাকে কোনো ধরনের কোনো বৈষম্যের শিকার হতে হবে না। তাহলে আপনি যদি মাতৃভাষায় বিচার না পান, সেটা কি বৈষম্য নয়? মানে এটা কি এক ধরনের মানবাধিকারের জায়গা থেকে ধরা যায়? মানবাধিকার লঙ্ঘিত হয় এরকম এরকম বলা যায়? সেই ডিক্লারেশনে কি সেটা বলা হচ্ছে যে এতে আসলে মানুষ হিসেবে তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে? এটা শুধু 48 সালের যে সার্বজনীন মানবাধিকারের বলা আছে তা না, এটা সংক্রান্ত আরও কয়েকটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে। যেমন যদি আমি বলি, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, তারপর ধরেন ইউএন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ পারসনস বিলঙ্গিং টু মাইনরিটিস। এখানে মাইনর বলা হচ্ছে যে ল্যাঙ্গুইস্টিক মাইনরিটিস, মানে ধরেন আপনি বাংলা বোঝেন, ইংরেজি বোঝেন না, বা আপনি একজন সাঁওতাল, আপনি একজন চাকমা, আপনি হয়তো সর্বোচ্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা বোঝেন, কিন্তু আপনি ইংরেজি বোঝেন না। তখন আপনাকে তো অবশ্যই এইভাবে মাইনরিটি প্রোটেকশন দিতে গিয়ে আপনাকে বাংলা, মানে বিষয়টা কি এরকম বোঝাতে চাচ্ছেন যে আসলে এই ভাষাগত ব্যারিয়ারের কারণে কোনো কারণে কি বিচার প্রক্রিয়া, ন্যায় বিচার পেতে তার বাধা হতে পারে? কোনো কারণে তার সঙ্গে সুবিচার না পাওয়ার কোনো সম্ভাবনা কি থেকে থাকে? থাকে তো বটেই। যেমন ধরুন, আপনি কোনো অধিকার লঙ্ঘিত হচ্ছে আপনার কোনো, আপনি একটা কোর্ট রুমে আছেন, কিন্তু আপনার অ্যাডভোকেট এবং আপনার জাজ, তাদের মধ্যে যে কনভারসেশন হচ্ছে, যে কথাবার্তা হচ্ছে, সেগুলো আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনি বিচার প্রার্থী, আপনি অভিযুক্ত, আপনার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে আপনি জানতে পারছেন না। তার মানে কিন্তু আপনি ওই বিচার প্রক্রিয়া থেকে অনেক দূরে, আপনি তো আপনার অংশটা জানতে বুঝতে পারছেন না। তার মানে তা বিচার লঙ্ঘিত হচ্ছে বলাই যায়। কিন্তু বাংলাদেশের আদালতগুলোতে বেশিরভাগ সময় কি শুনানি বাংলাতে হয় না? আমাদের দেশের যে অবস্থা, সেটা হচ্ছে যে আমাদের লোয়ার কোর্ট, মানে নিম্ন আদালতগুলোতে বাংলায় ব্যবহার বেশি। কিন্তু এখানে একটা যে ঘটনা ঘটে, যেমন ধরেন যদি ধরি যে বরিশালের একজন ফার্মার, মানে কৃষক, যিনি তার জমি কেউ অবৈধ দখল করে ফেলেছে। এখন নিম্ন আদালতে সে তার পুরোপুরি বিচার প্রক্রিয়া বাংলায় দেখেছে, বাংলায় হয়েছে, সে পর্যন্ত সে বুঝতে পেরেছে। কিন্তু যখনই সে কোনো কারণে মামলায় হেরে গেল, অথবা তার অপর পক্ষ হেরে গেল, তাকে তো সংক্ষুব্ধ পক্ষ যখন উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালতে আসতে হবে। তো উচ্চ আদালতে যখন আসে, তখন এই পুরো প্রক্রিয়াটা সাথে সাথেই ইংরেজিতে হয়ে যায়। তো আসলেই নিম্ন আদালতে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা উচ্চ আদালতে তার অ্যাডভোকেট কিভাবে নিয়ে এসছে, তার পক্ষে তো বোঝা সম্ভব না, কারণ ইংরেজিতে সে সচল না, বা ইংরেজি সে বুঝতে পারে না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অনেক সময় হয়তো বা আইনি বাংলা ভাষা বোঝার ক্ষেত্রেও সমস্যা হয়ে থাকতে পারে। হ্যাঁ, এটা একটা দুর্দান্ত ব্যাপার যে আমাদের আইনের যে ভাষা, বাংলা ভাষাটাই এত কঠিন, বা একটু বলা যায় যে ফরম্যাটেড, যে এটা আমাদেরকেই যখন আমরা পড়তে শুরু করি, আমাদের নিজেদেরকেই বুঝতে অনেক সময় লেগে যায়। এরপরে সাধারণ ভাষাভাষী মানুষের জন্য বাংলা বোঝাটাই অনেক সময় কঠিন। সেক্ষেত্রে যদি দেখেন যে ইংরেজি ভাষার মতন আরও দুর্লভ ভাষা যদি তার উপর চাপিয়ে দেওয়া হয় বিচারের নামে, সেটা তো তার জন্য এক ধরনের অবিচারই বলা যায়। তার মানে আসলে যে আন্তর্জাতিক আইনে যে অধিকারের স্বীকৃত কথা বলছেন, এটা আসলে একটা নির্দিষ্ট ভাষাকে বাধ্যতামূলক করা থেকে আসলে বিচার প্রার্থী কিংবা যার বিচার হচ্ছে তাদের পুরো বিষয়টা বুঝতে পারার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই তো বলছেন? হ্যাঁ, অনেকটা তাই। যেমন ধরেন, আপনাকে এখন জেলে পুরে দেওয়া হলো, কিন্তু আপনি তো জানেন না যে ঠিক কী ট্রায়াল হলো। মানে যদি এরকম হয় বিষয়টা, যে ভাষাটা আপনি বুঝতে পারছেন না, তখন আপনার জন্য অবিচার হলো কি না, হলোই তো, যে আপনি জেল খাটছেন, কিন্তু যে ভাষায় জানি না আসলে কি কারণে আপনার আইনি প্রক্রিয়া আপনি জানেন না, যে
জাজমেন্ট বা অর্ডার যাই হলো আপনার জন্য, আপনি তো এটা বুঝতে পারলেন না। আচ্ছা, আমরা তো সেই দেশ যারা আসলে আন্তর্জাতিক মাতৃভাষার জন্ম দিয়েছি। আমাদের দেশের পরিস্থিতিতে আসি। আমাদের তো রাষ্ট্রভাষা বাংলা। সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রীয় সকল কার্যক্রম বাংলা হবে। তো কোর্টের ভাষা ইংরেজি কেন? আ বিশেষ করে উচ্চ আদালতে আমরা যেরকম কথা আচ্ছা, বলছি। এটা নিয়ে একটা গল্প আছে। গল্পটা এরকম, আমাদের বাংলা ভাষা প্রচলন আইন নামে ১৯৮৭ সালে একটা আইন প্রণয়ন করা হয়। তো ওখানে বলা হয় যে অফিস আদালত সর্বস্তরের ভাষা বাংলা হবে এবং এটাকে ম্যান্ডেটরিও করা হয়। কিন্তু এটা নিয়ে পরবর্তী সময়ে হাইকোর্টের একটা জাজমেন্ট আছে। এটার মামলাটা ১৯৯১ সালের, হাসমতুল্লাহ ভার্সাস আজমেরি বিবি। ওই মামলাটাতে কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে যে কোর্ট এভাবে একটা অবজারভেশন দিয়েছে যে যদিও স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা, কিন্তু জুডিশিয়ারি ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনকে কাভার করে না। মানে বিষয়টা যে খুব ন্যারোয়ার সেন্সে কাভার করে। মানে এখান থেকে কোর্ট এরকম একটা ইন্টারপ্রিটেশন দাঁড় করিয়েছে যে আপনি অফিসের ভাষা বাংলা থাকুক, কিন্তু কোর্টের ভাষা বাংলা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকলো না। এই কিন্তু ল্যান্ডমার্ক আদালতের এই জাজমেন্টের মাধ্যমে। অবজারভেশন দেওয়ার পিছনে মানে যুক্তি কি, কারণ কি ছিল? আপনি একজন আইনবিদ হিসেবে বুঝতে চাচ্ছি যে ওই মামলাটায় আসলে কি এমন ছিল যেই কারণে আসলে এই অবজারভেশনটা আসলো, যে আপনি যেরকম বলছেন যে ন্যারোয়ার সেন্স, বিষয়টি কি এরকম যে অনেক আইনি পরিভাষা আসলে বাংলায় আহ, অনুবাদ করা সম্ভব না, নাকি বাংলাতে আসলে সেই ধারণাটাই নেই? কোনটা আসলে? এখানে একটা সীমাবদ্ধতা আছে, যেমন ধরেন আমাদের যে আইনগুলো প্রণয়ন হয়েছে সেগুলো অনেক আইনই ইংলিশে প্রণয়ন করা। তারপর অনেক অনেক আইনের বাংলা ভালো বই নেই। আবার আমাদের যখন আমরা কোনো বাইরের দেশের জাজমেন্ট রেফার করি, আমাদেরকে এটা করতে হয়, তখন আসলে বাংলায় জাজমেন্ট খুঁজে পাওয়া যায় না। তখন ইংরেজি জাজমেন্ট, মানে ইংরেজির উপর আমাদের ভরসা করতে হয়। তো এখানে আরেকটা মুশকিল হচ্ছে, যদি আপনি আমরা আইনজীবীরা যদি বাংলায় এটা প্র্যাকটিস করা শুরু করি, তখন বাইরের রেফারেন্সের জন্য আমাদের অনেক সময় অসুবিধা হয় যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের মানে ব্যারিয়ারটা কেটে গেলে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছাও তো কমে যাবে। তো তখন আমরা তো একটা সমসাময়িক আম, বিচার ব্যবস্থার সাথে কি কুলাতে পারবো কি না, এরকম একটা বিষয় থাকতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের জাজমেন্টগুলো বাংলায় নেই, বিশেষ করে বাইরের দেশের তো প্রশ্নই আসে না। আবার বই এবং মানে বাংলা বইয়েরও ভালো বাংলা অনুবাদ বইয়ের অপ্রতুলতা আছে। আপনি তো বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, হাইকোর্ট ডিভিশন, অ্যাপেলেট ডিভিশন, দুই জায়গাতেই মনে হয় সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে শুনানিতে অংশ নেন। আহ, কত পার্সেন্ট এর মতো শুনানি কি সব আসলে বাংলায় হয় না? শুনানিও সব ইংরেজিতে হয় উচ্চ আদালতে? এটা মেলানো হয়, মানে এটা নিয়ে শুনানি নিয়ে তেমন কোনো ব্যারিয়ার নেই। অ্যাপিলেট ডিভিশনে মোস্টলি ইংরেজিতে হয়, বাংলায়ও হয়, হাইকোর্টে বাংলায় চলে। কিন্তু আমাদের জাজমেন্ট এবং আমাদের যে পিটিশন বা আমরা যতগুলো মানে আমাদের পক্ষ থেকে যে আবেদন যায়, পিটিশন বলি আমরা, অ্যাপ্লিকেশন বলি, এগুলো সব ইংরেজিতেই যায়। আচ্ছা, আদালত যেহেতু অবজারভেশন আছে, এবং আদালত যেভাবে সেটা সুবিধাজনক মনে করে সেভাবেই এক ধরনেরই। কিন্তু যদি ফেরত আসি আপনার সেই উদাহরণটাতে, যে বরিশালের একজন কৃষক, তার জমি জমা নিয়ে মামলা নিম্ন আদালতে সংক্ষুব্ধ এবং সেটা উচ্চ আদালতে গিয়েছে, এবং সেইখানে শুনানি হচ্ছে ইংরেজিতে। তাহলে সেই কৃষক, বরিশালের কৃষক, ফার্মার, তার জন্য সমাধান কি? আচ্ছা, তার কি নিজেকে কাউকে নিয়ে আসতে হবে, নাকি মানে সে তাহলে কিভাবে এই পুরো বিষয়টাতে অংশ নেবে? আমি বুঝতে পারছি আমরা এটা নিয়ে আজকে আলোচনা করছি যে আসলে অধিকার আছে, কিন্তু যেহেতু এখনো এই প্র্যাকটিসটা রয়ে গিয়েছে, তাহলে আসলে সেখানে সমাধানটা কি? সমাধান এখানে আসলে আইনে আমাদের সিপিসি সিআরপিসিতেও কোর্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা আছে। এমনকি যিনি ভাষা বুঝবেন না তার জন্য ট্রান্সলেটর, কোর্ট মানে কোর্টের পয়সায় সে ট্রান্সলেটর পেতে পারেন, এরকম কথাও বলা আছে। তো এটা আপনি আন্তর্জাতিক আইনেও দেখবেন, আমাদের যে মাইনরিটি প্রোটেকশনের কথা বললাম একটু আগে, তো এখানেও বলা আছে, আন্তর্জাতিক আইনেও আছে যে আপনাকে ট্রান্সলেটর বা অনুবাদক সে পেতে পারে, বা অনুবাদ কপি সে পেতে পারে। মানে এটা ওই ফৌজদারি দণ্ডবিধি এবং দেওয়ানি সে দুইটাতেই এইটাই বলা আছে যে কোনো কারণে বিচার প্রার্থী যদি না বুঝে কোনো কিছু, তাহলে আদালতের দায়িত্ব তাকে অনুবাদক দেওয়ার।
ঠিক ওরকম না, মানে সে অনুবাদক দায়িত্ব না, মানে তার পাওয়ার অধিকার আছে, ব্যাপারটা এরকম আর কি। সেটা কি মানে কোর্ট অ্যাপয়েন্টেড হবে, যে অনেকটা ওরকম যে আইনজীবী নিয়োগ না দিতে পারলে কোর্ট আইনজীবী নিয়োগ দেয়, ওরকম বিষয়? ব্যাপারটা তা না, এখানে আসলে বলা আছে যে যিনি ল্যাঙ্গুয়েজ বুঝবেন না, মানে যখন অন্য ল্যাঙ্গুয়েজের হবেন, কেউ অন্য ভাষার হবেন, তিনি মানে অনুবাদক পেতে পারেন। না ধরেন আমরা তো এতক্ষণ কথা বলছিলাম যে ইংরেজি ভাষা নিয়ে এবং বাংলা ভাষা নিয়ে। তো বাংলাদেশে এরকম অনেক জনগোষ্ঠী আছে যাদের মাতৃভাষা আসলে বাংলাও না। উপজাতিরা আছেন, আদিবাসীরা আছেন, তাদের ক্ষেত্রেও তো তাদের জন্য তো আসলে বাংলা ভাষায় হলেও তো সেটা তাদের জন্য একটা বাধা। সেই ক্ষেত্রেও তাহলে সেইখানে সমাধানটা কি হতে পারে? সেখানে আসলে সমাধান খুবই কম এই জন্য যে সাধারণত প্র্যাকটিস হচ্ছে যে আমি যখন নিজের লোয়ার কোর্টে কাজ করেছি, আমি দেখেছি যে অনেক বিচার প্রার্থীরা হাইকোর্টের অর্ডার বা জাজমেন্টের কপি কোনো ফটোকপির দোকান বা কাছাকাছি কারো কাছ থেকে অনুবাদ করিয়ে নিয়ে আসে, এবং যে অনুবাদটা আসলে অনুবাদ বলা যায় না, কারণ আইনের তো নিজস্ব একটা ভাষা আছে। তো যে অনুবাদ করতে গেলে আপনাকে অবশ্যই ওই ভাবার্থে ভাষাটার অনুবাদ করতে হবে, তো সেটা সম্ভব হয় না। এবং মোটামুটি তাদের কাছে জিনিসটা বলা যায় যে কিছুটা মানে অন্ধকারই থেকে যায়। মানে এই অনুবাদগুলি যারা যারা করে দেন তারা কি কোনো রকম সরকারি কোনো তাদের কি কোনো রকম রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে? তারা কি ওরকম লাইসেন্স প্রাপ্ত এরকম কোনো কিছু নোটরাই এরকম একদমই এরকম কিছু নাই। এটা মানে জাস্ট কিছু সাধারণ মানুষ বসে সেটা বসে করে, কখনো করে না। সাধারণত অ্যাডভোকেটরাই কমিউনিকেট করে। মানে বিষয়টা কি এখন অনেকটা এরকম যে এখন 2026 সালে এসে আমরা যেরকম বলতে মানে ওই গুগল ট্রান্সলেটে দিয়ে ফেলার মতো কিংবা চ্যাট জিপিটি দিয়ে ফেলার মতো ওরকম করে হয়? ওরকম করেই হয়। আর সেই ক্ষেত্রে তাহলে মানে মিস ইন্টারপ্রিটেশন হওয়ার অনেক সম্ভাবনা রয়ে যায় আছেই। তবে এক্ষেত্রে যেটা মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, এমনিতেই তো একজন সাধারণ বিচার প্রার্থীর জন্য কোর্ট কাচারি ব্যাপারটা একটু কস্টলি, তাদেরকে অনেক খরচ করতে হয় এখানে এসে। এরপর অনুবাদক, তারপরে অনুবাদ, এগুলো কিন্তু তাদের জন্য একটা খুব কি বলা যায় যে এক ধরনের বিলাসিতা। হ্যাঁ, তাকে যখন তার অ্যাডভোকেট বলছেন যে হ্যাঁ আপনি বিচার পেয়েছেন, অথবা আপনার পক্ষে যায়নি রায়, আপনাকে উচ্চ আদালতে যেতে হবে, এটাই তার জন্য কিন্তু মানে ঐশী বাণী, কারণ তাকে অ্যাডভোকেটের উপর ভরসা করতে হয়। কিন্তু আমি ঠিক এখানে বলতে চাই যে আমার দেশে আমি আমার কনস্টিটিউশনের আন্ডারে আমি অধিকারপ্রাপ্ত হয়েছি বিচার পাওয়ার জন্য। আমার দেশের 90% মানুষ বাংলায় কথা বলে। আমার সংবিধান বলছে যে আমার ভাষা বাংলা। তাহলে তো আমি আমার মাতৃভাষায় বিচার পেতে পারি। আমাকে কেন অনুবাদক, তারপরে আমাকে কেন অন্যের উপরে নির্ভর করতে হবে আমার বিচার পেতে গিয়ে? বিষয়টা সেখানেই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আইনে কি মানে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেইখানে কি আমি যেরকম বলছিলাম যে শুধু তো বাংলা ভাষী না, অন্য ভাষীও আছে। আমরা বাংলা ভাষায় সর্বস্তরে চালু করছি, নিম্ন আদালতে আছে, কিন্তু একজন সাঁওতাল ব্যক্তি তিনি হয়তো বাংলা বোঝেনি না, নিম্ন আদালতেই বিচার কোনো একটা বিচার প্রক্রিয়ার মধ্যে তিনি চাচ্ছেন এবং তিনি হয়তো বাংলাই বোঝেন না, বুঝলেও অনেক ভালো বোঝেন না হয়তো বা। সেই ক্ষেত্রে তার জন্য আসলে এই মুহূর্তে রাষ্ট্রে কিংবা আইনে কি সুযোগ আছে তাকে এই অধিকারটা দেওয়ার, যে সে আসলে বুঝতে পারবে? আচ্ছা, তিনি চাইলে অনুবাদক আনতে পারবেন, সে ব্যাপারে কোনো সেটা তো একটা ইসের বিষয়, ওই যে আপনি বললেন যে বিলাসিতার বিষয় হয়ে যাবে, কিংবা একদম ধরেই নেই, যেই স্পেসিফিক উদাহরণের কথা বলছি সেই জায়গা থেকে ধরেই নেই হয়তো বা সেই সামর্থ্যটা আছে কি নেই, নাই ধরে নিলাম, যার আসলে সামর্থ্য নেই, যার সামর্থ্য নেই তাকে আদালত আইনজীবী নিয়োগ দিয়ে দেয়, সেটি আইনে সুযোগ আছে। তাহলে এই অধিকার পাওয়ার সুযোগ কি আইনের কোথাও, বাংলাদেশের বিদ্যমান আইনের কোথাও আছে এখন পর্যন্ত? সুযোগ আছে, কিন্তু আপনার যদি আমি বলি সামর্থ্য কম। কারণ আমাদের কোর্টের সামর্থ্যের মধ্যে এরকম হয় না, মানে কোর্টের প্রসিডিউরটা এরকম না যে আপনি ভাষা বোঝেন না বলে কোর্ট বা সরকার এটা সম্ভব। যেমন আপনি দেখেন যে আমাদের লিগ্যাল এইড আছে, যারা হচ্ছে মামলা পরিচালনা করতে পারে না, তাদেরকে গভর্নমেন্ট একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এইভাবে অনুবাদক বা অনুবাদ কোনো জাজমেন্ট, এটা আসলে সরকারের পক্ষ থেকে প্রোভাইড করা এই মুহূর্তে সেই স্ট্রাকচার আমাদের নেই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে। তাহলে এই যে অনেকে আবার যুক্তি দেন যে আসলে যে লিগ্যাল
যেই কি বলবো আইনি সূক্ষ্মতা কিংবা আন্তর্জাতিক আইনবিদ্যার সঙ্গে তাল মেলানোর জন্য আসলে ইংরেজিতেই এইগুলি হওয়া প্রয়োজন। এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি এটাকে দুইভাবে দেখি। ইংরেজিতে আমি যদি আমার জাজমেন্টগুলো এখন পুরোপুরি বাংলায় দেওয়া শুরু করি, তাহলে আসলে এটা মুশকিল যে আমাদের জাজমেন্টও তো অনেক জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে বা করে অনেকে। তো সেক্ষেত্রে তাহলে বাইরের মানুষজন কীভাবে এটাকে মানে এটা দিয়ে কীভাবে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করবে, সেখানে একটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার দেশের ৯০ জন মানুষ ১০০ জনের মধ্যে যার বিচার পাওয়ার অধিকার আমার সংবিধান নিশ্চিত করে, আন্তর্জাতিক মানবাধিকার দলিল নিশ্চিত করে। আমার ধারণা এটা একটা পলিসি মেকিং ডিসিশন হতে পারে যে কিভাবে এই দুটার মধ্যে আমরা সমন্বয় করতে পারি, কিভাবে আমরা নতুন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বিচার ব্যবস্থাকে আধুনিকীকরণও করতে পারি, এবং আমার ৯০ জন মানুষ যারা শুধুমাত্র বাংলায় ভালো বোঝে বা বাংলায় যার ভাষা, সে যেন তার মাতৃভাষায় বিচার পেতে পারে। আমি বাংলাদেশ প্রসঙ্গ থেকে আমি একটু কৌতূহলী হচ্ছি যে আসলে বিশ্বের অন্যান্য দেশে যেখানে প্রথম ভাষা ইংরেজি না, কিন্তু আমাদের মতো করে হয়তোবা তারা উপনিবেশে ছিল, কিংবা আমি যদি ভুল না করে থাকি আমাদের আইন বিচার ব্যবস্থা বেশিরভাগ জিনিসই উপনিবেশকালীন সময়ে গঠিত হয়েছিল এবং আমরা সেই একটা ধারাই অনুসরণ করি। সেই সব দেশে একই রকম পরিস্থিতির মধ্যে যারা গিয়েছে এবং যাদের প্রথম ভাষা ইংরেজি নয়, সেই সব দেশে আসলে প্র্যাকটিসটা কি? অনেকেই কিন্তু তাদের মাতৃভাষায় এই প্র্যাকটিসটা করছে। তো যে পাশের দেশ ভারত, পাকিস্তান কিংবা সার্কের অন্যান্য দেশ, এইসব দেশে আসলে ভারতে অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ ভারত তো ওদের অনেকগুলো ওদের নিজেদের অনেকগুলো ভাষা আছে, যার কারণে ওদের আপনি দেখবেন শিক্ষার মাধ্যমে ইংরেজি। তো শিক্ষার মাধ্যমে ইংরেজি হলে কি হয়, আপনি নিজে হয়তো শিক্ষা মানে পড়তে পারেন না, কিন্তু আপনার বাচ্চা পারে, আপনার ভাই পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা বিচার ব্যবস্থার মধ্যে আনা যায়। আপনি অশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেও যেহেতু ইংরেজি মাধ্যমে ওরা পড়াশোনা করে, ওদের জন্য সম্ভব। কিন্তু আমাদের একটা বড় জনগোষ্ঠী কিন্তু আমাদের বাংলা পড়াশোনা, সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজির যে ব্যারিয়ার, এটা থেকে যাচ্ছে আমাদের জনগোষ্ঠীর জন্য। শেষ করব, একদম শেষ প্রশ্ন আসলে এই যে এই পুরা বিষয়টাতে মিনিংফুল মানে অর্থবহ পরিবর্তন আনতে হলে আসলে কি করতে হবে? আমার মনে হয় আমরা যদি এটাকে চিন্তা করি, আমার মনে হয়েছে যে এই বিষয়টাকে কখনো ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কারণ এটা মানে যেটা সত্যি বলতে কি, আমরা যারা আইনজীবী আছি, তারপরে পরবর্তী সময় আমরা মানে এই লিগ্যাল ফ্যাটার্নিটির মানুষজন যারা ধরেন কেউ বই লেখক, কেউ রিসার্চ করছেন, কেউ পড়াচ্ছেন, এই ব্যাপারগুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা তো একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাই, যখন আমরা আইন পড়তে যাই, পড়তে পড়তে কখন যেন আমরা ওই প্রক্রিয়ারই একজন হয়ে যাই, তখন আসলে অন্য পাশ থেকে আমাদের দেখার সুযোগ হয় না। যদি আমরা এরকম দেখতে শুরু করি, তাহলে এটা সম্ভব। বাংলা ভাষায় বা মাতৃভাষায়, আমি বলবো মাতৃভাষায় বিচার প্রার্থীর জন্য বিচার নিশ্চিত করা, এটা সম্ভব। তার মানে আপনি বলছেন আসলে যে আইনজীবীরা যারা আইন পেশায় আছেন, সবার আগে আসলে তাদের এগিয়ে আসতে হবে এই প্র্যাকটিসটার জায়গাতে, এই অভ্যাসটার জায়গা গড়ে তুলতে। আর এই বিচারক কিংবা আদালতের যেই প্রসিডিউর, সেইখানে সব মিলে আসলে অ্যাপ্রোচ বদলাতে হবে, এরকম একটা জিনিসই আপনি বলতে চাচ্ছেন? এখন কিন্তু কিছুটা বদলেছে, যেমন বেশ কিছু রায় বাংলায় হয়েছে, তো কিছুটা অ্যাপ্রোচ বদলাতে হবে। যদি এটা হয়, তাহলে আমার মনে হয় ব্যাপারটা সমন্বিতভাবে কাজ করবে। এবং আপনার কথা ঠিক, যেহেতু আইনজীবীরা সমাজ গঠনে বদলে সহায়ক ভূমিকা রাখতে পারেন, সোশ্যাল ইঞ্জিনিয়ার বলা হয় তাদেরকে, তো আমি আশা করি যে তাদের একটা শক্ত অবস্থান বিচার প্রার্থীদের জন্য মানবিক হয়ে উঠবে এবং বিচার প্রার্থী মানুষের মানবাধিকার নিশ্চিত করতে পারবে বলে আমি ধারণা করি। মারিয়া তানজিমাত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আসলে ৫২-এর ভাষা শহীদরা কেবল মুখের ভাষার অধিকার চাননি, চেয়েছিলেন রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহার আর নিজ মাতৃভাষায় বিচার চাওয়ার অধিকার। যেমনটি শুনছিলাম, কোনো বিলাসিতা নয়, এটি একটি আইনি অধিকার। আপনি কি ভাবছেন এই বিষয়ে? জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, কারণ আমরা চাই কথা চলুক।